আজকের এই বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন আত্মপ্রকাশে বক্তব্য দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না, সাবেক দুইবারের ভিপি। মাহমুদুর রহমান মান্না বক্তব্য দিচ্ছেন। আমি প্রথমেই নতুন যে কমিটি ঘোষণা করা হলো সেই কমিটিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেটা ভালো, কারণ বোঝার ব্যাপার আছে। আমি মনে করি আপনাদের বোঝা লাগবে আন্দোলন, এই যে বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন যারা কমিটি ঘোষণা করলে এটিকে একটা পার্টি মান্না সাবেক দুইবারের ভিপি। প্ল্যাটফর্মের মধ্যে আন্দোলন এমনিতে যদি সরকারি হিসাব দেখেন তাহলে বাংলাদেশে 40 লাখ থেকে 60 লাখ বেকার আছে। আর সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তৃতায় বলেছেন দেশে 5 কোটি শিক্ষিত লোক বেকার। এটা অন্যান্য পত্রপত্রিকাতে ছাপা হয়েছে। মির্জা ফখরুল বাদ দিয়ে আরো যারা নেতা আছেন তারাও বলছেন যে বেকারের সংখ্যা অন্তত 4 থেকে 5 কোটি শিক্ষিত বেকারের। ঠিক কথা নাকি? 20 কোটি মানুষের দেশে 4 কোটি শিক্ষিত মানুষ যদি বেকার থাকে, তার মানে সারা দেশে মোট বেকার কত হবে? 20 কোটির মধ্যে অন্তত 16 কোটি লোক বেকার। 16 কোটি বেকারের দেশে আপনি কি রাজনীতি করবেন? আপনার বক্তব্য কি হবে? খুব বেশি ব্যাখ্যা নেই এখানে, যদি ঘোষণাপত্র বলা হয়েছে। আমি মনে করি একদম প্রাথমিক একটা বক্তব্য এই উদ্যোক্তারা হাজির করেছেন। এটা হয়তো ধীরে ধীরে আরো বড় করবে, সমৃদ্ধ করবে। এবং একটা কথা বলেছেন, টার্গেট একটা কল্যাণ রাষ্ট্র গঠন করবে। ব্যক্তিগতভাবে আমি আমার দল কল্যাণ রাষ্ট্রে বিশ্বাস করি। মজার ব্যাপার, ক্ষমতায় যারা আছে বিএনপি, তারা কল্যাণ রাষ্ট্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ কল্যাণ রাষ্ট্রের কথা বলে, এবং আপনারা জানেন বলে জামাত ইসলামী কল্যাণ রাষ্ট্রের কথা বলে। যারা সমাজতন্ত্রের জন্য লড়াই করেছেন অনেকের বছর, সমাজতন্ত্রের বিশেষ করে ইউরোপের, পূর্ব ইউরোপের দেশগুলোতে সমাজতন্ত্রের যতগুলো দেশ ছিল সবগুলোতে সমাজতন্ত্রের পরাজয় করে, রাশিয়াতে সমাজতন্ত্রের পরাজয় করে। বেশি করে সবাই ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্রের দিকে গেছে। এবং এই কল্যাণ রাষ্ট্রের ধারণাও আবার এক এক জায়গায় এক এক মানে যেরকম করে আমেরিকাও নিজেকে কল্যাণ রাষ্ট্র মনে করে, ব্রিটেন নিজেকে কল্যাণ রাষ্ট্র মনে করে, ইউরোপের প্রায় সমস্ত দেশ মনে করে তারা সবাই কল্যাণ রাষ্ট্র করে। এর মধ্যে যদি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো ধরেন, মানে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, এদিকে যে 5-6টা দেশ আছে, এরা সবাই বাস্তবিক অর্থে কল্যাণ রাষ্ট্র। কিন্তু যেরকম করে সুইডেন কল্যাণ রাষ্ট্র, সেরকম করে আমেরিকা কল্যাণ রাষ্ট্র হয়। আমেরিকা যেরকম করে সেরকম করে ব্রিটেন দেয়। আবার ওরা যেরকম করে কল্যাণ রাষ্ট্র, আমরা সেই রকম করে কল্যাণ রাষ্ট্র চাই কিনা সেটাও ভাবার বিষয় আছে। বাংলাদেশ কিরকম কল্যাণ রাষ্ট্র চায়, কিভাবে সেই কল্যাণ রাষ্ট্র করবে? যদি 4 কোটি শিক্ষিত বেকার থাকে, তাহলে 4 কোটি মানুষের চাকরির সংস্থান করাটাই এখন আমাদের প্রিন্সিপাল এজেন্ডা হওয়া দরকার। এই দাবি নিয়ে যেতে পারবেন? এখন কিন্তু আবেগের সময় নয়। 24-এ যে অভ্যুত্থান হয়েছে, তখন আবেগ সমস্ত হৃদয়ের মধ্যে টকবক করছিল, রক্তগুলো ফুটছিল ভেতরে ভেতরে। না হলে এইরকম করে একেবারে রীতিমতো সংবিধানের সামনে 2 হাত উঁচে দিয়ে বুকে গুলি দিতে পারে না। জেনে শুনে মাত্র 45 দিনের মধ্যে 1600 থেকে 2000 লোক মারা গেছে ঢাকার বিভিন্ন রাজপথে এবং বাংলাদেশের শহরগুলোতে। এটা সোজা কথা নয়। আমি তো মনে করি আবু সাইদের উদাহরণ পৃথিবীর কোথাও সম্ভবত পাওয়া যাবে না। আমি অন্তত যতটাই খুঁজি আমার কাছে দ্বিতীয় জিনিস পাওয়া যায়। আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে একজন ছিলেন নাথান হোল, ফাঁসির আদেশ হয়েছিল। এখানে যেমন কর্নেল তাহের হাসতে হাসতে ফাঁসির দড়িতে গেছে, ওইখানে নাথান হোল বলেছিলেন, আলাস আই হ্যাভ অনলি ওয়ান লাইফ টু গিভ ফর দ্য কান্ট্রি। মানে আমার জীবনে একটাই, না হলে আমি আরো বেশি জীবন থাকলে বেশি করে দেশের জন্য সেই জীবনটা দিয়ে দিতাম। কিছু কিছু মানুষ আছেন
যারা একটা সময় নিজের জীবনকে তুচ্ছ করে সবার জীবনের উপরে তাদের দরদ বেশি থাকে, তারা লড়াই করতে যান, জীবন দেন এবং হাসতে হাসতে। আমরা এরকমই তো বলি যে এই জীবন দানের সার্থকতা কোথায়, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা কি করছি, আমাদের কাজ কি? জুলাইয়ের যে শহীদদের আত্মদান তার যথাযথ মূল্যায়ন করা। সেই যথাযথ মূল্যায়ন করা মানে কি? কেউ বলবেন জুলাই সনদ বাস্তবায়ন করো, কেউ বলবেন আমাদের যে সংস্কার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সেটা বাস্তবায়ন করো। কিন্তু জুলাই সনদ বলেন, সংস্কার কর্মসূচি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বলেন, 21-এর চেতনা বলেন, এরশাদ বিরোধী আন্দোলনের চেতনা বলেন, আমি তো দেখি সমস্ত আন্দোলনের পিছনে মানুষের চেতনা একটাই থাকে, আরো ভালো জীবন চাই, আরো ভালো সমাজ চাই, আরো ভালো দেশ চাই, আরো ভালো শাসন চাই, আমি একটা ভালো জীবন চাই। কিরকম? আমি প্রায় জায়গায় আজকাল এটা বলতে ভালো লাগে আমার। শামসুর রহমান কবিতা লিখেছিলেন, এমন বাগান চাই যেখানে ফুলের কাছে সহজে পার হচ্ছে। আমি বাগান থেকেই দেশ পড়ে করছি। আমরা বাগান চাই, এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পার হচ্ছে। ঘাসের উপর শুয়ে পায়ের উপর পা দিয়ে দিব্যি অকারণ পা দুটো ডাকবো কাছাকাছি, মানে পা কখন দাঁড়ায় খেয়ালই করে না, রিল্যাক্স, কোনো দুশ্চিন্তা নাই। এইরকম একটা জীবন, এমন একটা দেশ যেই দেশে আমার অন্য বস্ত্র চিকিৎসার জন্য দিন রাত ভাবতে হবে না। অথচ এটাই সত্যি, আমার এই দেশে নিজের জীবন দিয়ে জীবন যাতে টেকাতে পারি তার জন্যই ভাবতে ভাবতেই আমার জীবন শেষ হয়ে যায়। এইখানে মানুষকে যদি লড়াই করবার জন্য বলে চলুন আবার জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য লড়াই করতে যাই, তো বলবে যে জুলাই সনদটা কি? এত বড় যে আন্দোলন হয়েছে, তারপরে যখন বলবেন আমার যে রায় ঘোষণা করা হয়েছিল রেফারেন্ডামের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, সেই চেতনা বাস্তবায়ন করার জন্য আমি লড়াই করতে চাই। মানুষ সত্যি সত্যি তো সমস্ত দাবিগুলো পড়ে দেখেনি, কার সাথে কোনটা মেলে, কার সাথে কোনটা মেলে না, যেরকম করে বিএনপি বলেছে এগুলো মানুষ জানে না। মানুষের কাছে বিবেচনা একটাই, আমি ভালো জীবন চাই। একটা ব্যবসায়ীকে বলেন, একটা মধ্যবিত্ত মানুষকে বলেন, ঢাকায় যারা বাস করে তাদেরকে বলেন, সবাই বলবে গ্যাস তাই ভাই জীবন অতিষ্ঠ হয়ে গেল। এখন সবচেয়ে বড় সংকট তাহলে গ্যাস। আবার যদি জীবনের কথা বলেন তাহলে আপনি বাজারে যান, তখন বলবেন বাজারে তো আসুন। আমাদের কোন জায়গা আছে যেই জায়গাতে আমরা সুস্থ করতে পারি? আপনারা যারা নতুন দল করবেন, নতুন দল গঠন করবেন, তাদের ভাবতে হবে আমি কতগুলো সমস্যা নিয়ে কাজ করব, এই সমস্যাগুলোর মধ্যে কোনটা কোনটার আগে আর সবার আগে কোনটা। আমরা সবাই এখন বলি না জেনজির কথা, জেনজি সম্পর্কে আমাদের লেখাপড়া আছে কতখানি, আমরা কতখানি জানি। জেনজি যেটা শ্রীলঙ্কায় করেছে সেইটাই কি নেপালে ছিল? মধ্যপ্রাচ্যে যে আরো বসন্ত হয়েছিল ওগুলোকে কি জেনজি বলা যায়? অথবা যে বাংলাদেশে যে এটা জেনজি, তাহলে ইন্ডিয়াতে যেটা হলো সেটা কি? একটা বিস্ময়কর ব্যাপার না? ইন্ডিয়াতে যে আন্দোলন হয়েছে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বোধহয় মুখার্জি, আমি জানি না, অভিজিৎ দীপক, উনি থাকতেন দেশের বাইরে। উনি কি করে ভারতের জনগণের বা ভারতের ছাত্রদের সবচাইতে প্রিয় এবং যাতে তারা সংবেদনশীল, যাতে তারা রেসপন্ড করবে সেই বিষয়টা দেখতে পারবে। এই মঞ্চে যারা আছেন তাদের সবার কাছে আমি যদি জিজ্ঞেস করি, আপনারা নিচে যারা আছেন বসে তাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো কোন একটা দাবির কথা বললে সমস্ত যুব সমাজ অথবা সমস্ত মানুষ একসাথে দাঁড়িয়ে যাবে, এর জন্য আমরা লড়াই করতে চাই। কর্মসংস্থান, সবাই কর্মসংস্থানের জন্য রাজি আছেন? অনেকেই, ম্যাক্সিমাম। কিভাবে কর্মসংস্থান করবেন? কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্যই তো মানুষ পরিবর্তনটা চাইছিল। মানছি আমি, কিন্তু কিরকম করে হবে? বিএনপি কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলছে না? বলছে 1 কোটি বেকারকে চাকরি দেবে বলেছে, দিতে পারবে? না, পারবে না, সুযোগ নেই। কেউ মনে করেন দিতে পারবে? এটাই না। কিন্তু তারা বলেছে। আবার অন্য কোনো দল যদি এখন রাজনীতি করতে যায়, তাকে তো বলতে হবে আমি 1 কোটি মানুষকে 1 বছরের মধ্যে চাকরি দিতে পারবো। কিন্তু সেটা কি সম্ভব এখন? মোটেই না। আমার দেশে কোনো বিনিয়োগ আছে? মোটেই না। নতুন চাকরি দেওয়ার মতো কোনো কাজ তৈরি হয়েছে? আমার দেশে বিদেশিরা কেউ বিনিয়োগ করে কোন জায়গাতে? কোন বিনিয়োগ নাই। তাহলে চাকরিটা দেবে কোথা থেকে? আমি কেবল আবেগের ভিত্তিতে কয়েকটা কথা বলবো, তারপরে ক্ষমতায় গেলে আবার কথা বলতে যাবো। খেয়াল করে দেখেন, শেখ হাসিনা ক্ষমতায় যাবার আগে কি কি কথা বলেছিলেন? এখন বলবেন আরে ও তো ফ্যাসিস্ট।
কিন্তু যেদিন তিনি ক্ষমতায় গিয়েছিলেন একটা ভোট তো জেনুইনলি জিতে গেছেন। আবার এখন এই যে এত বড় নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি জিতে ক্ষমতায় গেল। আমরা বলছি একটু আগে সবার যিনি পরিচালক, পুরো নাম তো ভুলে গেলাম, সাগর তো সংক্ষেপটা, আচ্ছা সাগরই সর্দার আমিরুল ইসলাম সাগর, উনি যেরকম করে বললেন যে তারা যা যা করছে কতগুলো কাজের কথা বলেছেন না, এই কাজ আরো বেকার সৃষ্টি করতে। বিশ্বাস করেন না? ঠিক মনে করেন? ঠিক মনে করেন? চিন্তার মধ্যে পড়ে গেলেন, হ্যাঁ বলবেন না না বলবেন বুঝতে পারছেন না। আচ্ছা, বিএনপি যে অঙ্গীকার করেছে সেই সব অঙ্গীকার গুলো পালন করতে পারবে? অলরেডি ভঙ্গ করা। আপনি গণতন্ত্র চান বলেছেন, স্বৈরাচার যেন আর ফিরে আসতে না পারে। মানে কি বলবো, যাতে যাচ্ছে যে ইন্ডিয়া থেকে ওরা যেন আসতে পারে। স্বৈরাচার খালি ভারতে আছে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মানুষগুলোর মধ্যেই খালি স্বৈরাচার আর ফ্যাসিবাদ আছে। আপনার মনের মধ্যে ফ্যাসিবাদ নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনের মধ্যে ফ্যাসিবাদ নাই। যারা একজনকে পালিয়ে তার জায়গা দখল করেছে, তাদের মনের মধ্যে, তাদের চিন্তার মধ্যে অথবা অপচেতন ভাবে তাদের মধ্যে স্বৈরাচার নাই, ফ্যাসিবাদ নাই। কিসের? যখন আপনি সবকিছু মুক্ত অবারিত করতে পারবেন। গণতন্ত্র মানে কি? মুক্ত চিন্তার শাসন। তো গণতন্ত্র মানে মেজরিটির শাসন, মানে একটা ন্যায়ের শাসন। আপনাকে কথা বলতে দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার উপর কোনো জুলুম যদি হয় তাহলে তার বিচারের ব্যবস্থা থাকতে হবে। এই জন্য বলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে তিনটা অঙ্গ থাকে না রাষ্ট্রের, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং আইনসভা, তিনটা, বিচার ব্যবস্থা, আইনসভা এবং এক্সিকিউটিভ, এই তিনটার মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। সমন্বয় কিরকম করে হবে বলেন তো? বিচার ব্যবস্থার পরিপূর্ণ স্বাধীনতা ছাড়া মানুষের অধিকার নিশ্চিত হতে পারে? আমরা অনেকে সেই দিকে যাচ্ছি না, আমরা বুঝতেই পারছি না যে আমরা কোনটা ধরছি কোনটা ছাড়ছি। আমরা বলছি প্রধান বিচারপতি যদি প্রধানমন্ত্রী নিয়োগ করেন, মানে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তার নিয়োগ এবং চাকরি থাকা নির্ভর করে, তাহলে প্রধান বিচারপতি কোন ন্যায় বিচার দিতে পারবেন? তার কথার উপরে চলতে হবে না? যতগুলো সাংবিধানিক পোস্ট আছে, এই সাংবিধানিক সবকটা পোস্টে, মানে ধরেন পিএসসি যারা চাকরি নিয়োগ ঠিক করে দেয়, অর্থনীতির ক্ষেত্রে যারা নিয়োগ ঠিক করে দেয়, এই সবগুলো সাংবিধানিক পোস্ট এমন ভাবে চাকরি দিতে হবে যেখানে কোনো রাজনৈতিক ইন্টারেস্ট চলে না। আপনি গণতন্ত্র যদি করতে চান তাহলে বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য আপনি শুধুমাত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দিয়ে করলে চলবে না, সুপ্রিম কোর্টের একটা সেক্রেটারি মানে সচিবালয় থাকতে হবে। এইটা আমরা সবাই দাবি করেছিলাম, সবাই এগ্রি করেছিলাম, বিএনপি এগ্রি করেছে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে সেটা ছিল। কিন্তু তারপরে দেখা গেল বিজয় পরে সুপ্রিম কোর্টে মিলাদ হল, সেই মিলাদে বৃষ্টি বিতরণ করা হলো, সচিবালয় হয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে বিএনপি ওই সচিবালয় বন্ধ করে। এখন কি চান? কোনটাকে ধরবে? বিচার বিভাগের স্বাধীনতা আগে ধরবেন নাকি কোনটা? আমি বলছি যারাই আজকে এই লড়াইটা করবেন তাদের আগে এখন মাথা পরিষ্কার করে যাবে। আবার আমি বলি, 24-এর লড়াই ছিল জীবন দেওয়া, জীবন দেওয়ার, 24-এর লড়াই ছিল আবেগের, 24-এর লড়াই ছিল যে কোনো মূল্যে আমি স্বৈরাচারকে পরাস্ত করব। কিন্তু আজকে যদি বলেন যে কোনো মূল্যে আমি আমার অধিকার প্রতিষ্ঠা করবো, যে কোনো মূল্যে বললে তো হবে না। মূল্যটা আপনার ব্যাখ্যা করতে হবে, কিভাবে প্রতিষ্ঠা করবে, কিভাবে জিনিসের দাম কমাবে, কিভাবে বিচার বিভাগের স্বাধীনতা দেবে, কিভাবে সাংবিধানিক পথগুলোতে ঠিক মতো একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করবে। একটু আগে সুব্রত যেগুলো বললেন না, গুম কমিশন থেকে শুরু করে যতগুলো কমিশন সবগুলো তারা বন্ধ করে দিয়েছে। আমি বিএনপি সরকারের সাফল্য কামনা করি, কিন্তু আমি সাফল্য কামনা করি বলে তারা বিচার বিভাগের স্বাধীনতা দেবে না তা তো মানব না। আমি সাফল্য কামনা করি বলে গুম কমিশনের যে রিপোর্ট হওয়ার কথা ছিল সেটা বন্ধ করে দেবে, সেটা তো মানতে পারবো না। অতএব আমি বলছি আজকের তারুণ্যের মধ্যেই হচ্ছে সম্ভাবনা, এই কথাটা আমি স্পষ্ট করে বলি। যারা যারা বামপন্থী রাজনীতি করেছেন সারা পৃথিবীতে একসময় বাম রাজনীতির প্রভাব ছিল, আমি নিজে বাম রাজনীতি করেছি, এখন করি না। সাইফুল্লাহ ভাই করেন, উনি এখন পর্যন্ত এই পথে আছেন, কিন্তু সেই বাম রাজনীতি যারা করেন তাদের জন্য বিষয়টা একই রকম সমস্যার আকারে দাঁড়াচ্ছে। সেটা কি? জনগণের জন্য কল্যাণকর যেটা, সেটা করবার পর কি হবে? গণতান্ত্রিক ভাবে এটা কি
এই বিক্ষোভ করে হবে দেখে একটা সঠিক কর্মসূচি করতে হবে, সেই কর্মসূচি নিরূপণ করে। এবং এখন আপনাদের যারা তরুণরা এই আন্দোলনটা গড়ে তুলবেন, সংগঠনটা গড়ে তুলবেন, তারা বেশি করে নিজেদের মস্তিষ্ক খাটাবার চেষ্টা করেন, আবেগ বাদ দিয়ে চিন্তা করেন দেশটা এত বছর ধরে, এই 54 বছর ধরে যেখানে ছিল প্রায় সেখানেই আছে। আমি বলছি প্রায় সেখানে আছে। অবশ্যই এই দেশে কম্পিউটার এসছে, অবশ্যই এই দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে, অবশ্যই এই দেশে টেকনোলজিক্যাল অনেক উন্নতি হয়েছে। এই জিনিসগুলো অস্বীকার করে বলছি না। আমরা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, চেতনাগত জায়গায়, অর্থনৈতিক সম্পর্কের দিক থেকে যেখানে ছিলাম সেখানেই আছি। আমাদের 500 টাকা বেতন ছিল, 1000 টাকা রয়েছে, কিন্তু জিনিসপত্রের দাম ছিল 500 টাকা, সেটা 1200 টাকা হয়েছে। কাজে আমরা একই জায়গায় আছি। আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়নি, দরিদ্র আরো দরিদ্র হচ্ছে, আর কিছু কিছু ধনী মানুষ আরো ফুলে পেঁপে এত বড় হচ্ছে যে তাদেরকে এখন ভালো করে ছোঁয়াই যাচ্ছে না। এই বৈষম্যের বিরুদ্ধেই তো আমাদের লড়াই। কিন্তু সেই বৈষম্যের লড়াই যে করছে, সেই সময় সরকার সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য মাস ধরে চেষ্টা করছে। বেতন ভাতা কি দিয়ে বৃদ্ধি করবে? টাকা কোথায়? আপনি তো নিজেই বলছেন টাকা নেই। প্রতি মাসে এই সরকার কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ দিচ্ছে। টাকা যদি ঋণ না নেয় তাহলে অর্থনীতি আজ কোলাপস করে যাবে। সেই দেশে সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, এবং যদি বেতন বাড়িয়ে দেওয়া হয় সেই টাকাটা কারা দেবে? দরিদ্র মানুষ। সেটা বড়লোক দেবে না, সেটা বড়লোক দেবে 5 টাকা, কিন্তু গরিব মানুষ দেবে 500 টাকা। কারণ গরিব মানুষ তো 5 কোটি, বড়লোক 500 কোটি। এই কারণে যদি ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হয় তাহলে আপনাদের দৃষ্টিভঙ্গির মধ্যে বিরাট পরিবর্তন। আমি কথা সংক্ষেপ করে ফেলি। মূল কথা হচ্ছে, আজকে যারা নতুন রাজনীতি গড়ে তোলার চেষ্টা করছে তারা এই সামগ্রিক বিষয়গুলো ভেবেই এমন কর্মসূচি নির্ণয় করতে হবে, এমন পয়েন্ট ধরবার ব্যবস্থা করতে হবে যাতে মানুষ অথবা আপনাদের যে টার্গেট গ্রুপ তারা রেসপন্স করে। যে বক্তব্য দিয়ে যাবে, আপনাদের এই জন্মের একটা ব্যাকগ্রাউন্ড তো আছে, ইতিহাস তো আছে, সেই ব্যাকগ্রাউন্ড যাতে সবাই পছন্দ করে, এরকম যেন না হয় এটা একটা বিতর্কিত ইতিহাস হয়, এবং সেই বিতর্ক নিয়েও আপনারাও বুঝলেন একটা বিতর্ক চলছে, সেই বিতর্কের মধ্যেই ঢুকে গেলে সেরকম বরঞ্চ বিতর্ক থেকে বেরিয়ে আবার সবাইকে স্পর্শ করে, সবাইকে আলিঙ্গন করে একসাথে কমিউনিকেশন নিয়ে যদি এগুলো একটা বুদ্ধিমান করতে পারেন তাহলে সাকসেসফুল হবে। এখনো